শিরোনামে শুনছিলেন পাকিস্তানের বেলুচিস্তানে ট্রেনে হামলা চালিয়ে 4 শতাধিক যাত্রীকে জিম্মি করেছে বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সদস্যরা। ট্রেনটি পাহাড়ি এলাকার একটি টানেল পার হওয়ার সময় ঘটে এই হাইজ্যাকের ঘটনা। উদ্ধারের চেষ্টা হলে ভয়াবহ পরিণতির হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। জিম্মিদের উদ্ধারে সব সংস্থাকে সক্রিয় থাকার নির্দেশ দিয়েছে প্রাদেশিক সরকার। বেলুচিস্তানে ফিল্মি স্টাইলে ট্রেন ছিনতাই। জাফর এক্সপ্রেস নামের ট্রেনে কোয়েটা থেকে পেশোয়ার যাচ্ছিলেন প্রায় 500 যাত্রী। পার্বত্য এলাকার একটি টানেল পার হওয়ার সময় ট্রেনটি থামিয়ে দেয় সশস্ত্র সন্ত্রাসীরা। এলোপাথারি গুলি ছুটতে থাকে চারপাশে। কিছুক্ষণের মধ্যে ট্রেনটি নিয়ন্ত্রণ নিয়ে নেয় অস্ত্রধারীরা। জিম্মি করা হয় নিরাপত্তা বাহিনীর সদস্য সহ কয়েকশো যাত্রীকে। ঘটনার দায় স্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচিস্তান লিবারেশন আর্মি। হামলায় হতাহত নিয়ে এখনও সঠিক তথ্য পাওয়া যায়নি, তবে ঘটনাস্থলে পাঠানো হয়েছে অ্যাম্বুলেন্স ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের। কোয়েটা সিভিল হাসপাতালে জারি করা হয়েছে জরুরি অবস্থা। সব সংস্থাকে সক্রিয় থাকার নির্দেশ দিয়েছে প্রাদেশিক সরকার। ছিনতাই হওয়া ট্রেনটির চারপাশ পাহাড় বেষ্টিত হওয়ায় উদ্ধার কাজ কঠিন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। তবে যোগাযোগের চেষ্টা চলছে ট্রেনে থাকা নিরাপত্তা কর্মী ও যাত্রীদের সাথে। আমার চাচাতো ভাই, তার সাথে এক নারী ও শিশু ছিল। পরিবারের এক সদস্যকে আনতে তারা কোয়েটা থেকে মুলতান যাচ্ছিল। এখন আর তাদের কোনো খোঁজ পাচ্ছি না। তারা নিরাপদে আছে কিনা তাও জানতে পারছি না। দশকব্যাপী বিচ্ছিন্নতাবাদী সংগঠনের কেন্দ্রস্থল বেলুচিস্তান। অঞ্চলটির প্রাকৃতিক গ্যাস ও খনিজ সম্পদ নিয়ে সরকারের সাথে বিরোধ আছে বেলুচ লিবারেশন আর্মির। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। দর্শক, এ নিয়ে আরও বিস্তারিত জানাতে এই মুহূর্তে ইসলামাবাদ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন স্থানীয় গণমাধ্যম কর্মী নিগার দিলনাহার। আমরা যাচ্ছি তার কাছে। নিগার, প্রথমত বিষয়টা হচ্ছে তারা যে দাবি দাওয়াগুলো করেছে সেটা তারা জানিয়েছে, কিন্তু কারোর সাথে কথা যোগাযোগের চেষ্টা করলে যে হুমকিটা দেওয়া হলো সেটা আমরা কিভাবে জানলাম? আচ্ছা, তাদের সাথে তো যোগাযোগ করার অনেক চেষ্টা করা হয়েছে। তারপর তাদের যখন অভিযানটা শুরু করা হয় তখন তারা এই হুমকিটা দেয় যে যদি সামরিক বাহিনী কোনো ধরনের অভিযান চালায় তো তাহলে তারা যে জিম্মিরা আছেন তাদের কিন্তু তারা মৃত্যুদণ্ড কার্যকর করবে বলে বারবার তারা জানাচ্ছেন। কারণ হচ্ছে পাকিস্তান সেনাবাহিনী এবং পাকিস্তানের নিরাপত্তা কর্মীরা কিন্তু বিভিন্নভাবে অভিযান চালাচ্ছেন। তারা কিন্তু বিমান থেকেও কিন্তু বোমাবর্ষণ করছেন বলে আমি জানি। তো সেগুলো দেখার পর থেকে কিন্তু তারা বারবার এই হুমকিটাই দিয়ে যাচ্ছেন। বিমান থেকে গোলাবর্ষণের ক্ষেত্রে কি যাত্রীরা কি হুমকির মধ্যে পড়ছেন না? আচ্ছা, এখানে কিন্তু তারা 120 জনের মতো সামরিক নিরাপত্তা কর্মীকে আটক করে রেখেছেন এবং শিশু, নারী এবং ব্যালস নাগরিক সহ যে বেসামরিক নাগরিক ছিলেন তাদের কিন্তু তারা মুক্তি দিয়েছেন অলরেডি। সেক্ষেত্রে নিরাপত্তা রক্ষী যারা ছিলেন তারা এই বিষয়টা কিভাবে হ্যান্ডেল করছেন? আচ্ছা, ওকে। এখানে যে নিরাপত্তা কর্মীরা ছিলেন তারা আসলে কোয়েটা থেকে পেশাওয়ার যাচ্ছিলেন তাদের ছুটিতে। এর মধ্যে রয়েছেন পুলিশ, আর্মি এবং আইএসআই, এটিএফ এর সদস্যবৃন্দ। তারা আসলে কিন্তু ওখানে অভিযানে যাননি, তারা হচ্ছে ছুটিতে তাদের বাড়িতে যাচ্ছিলেন বা কোথাও যাচ্ছিলেন। তো তাদের আটক করা হয়েছে এখানে এর মধ্যে কিন্তু 6 জন পাকিস্তানি নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন বলে আমি জানি। সেক্ষেত্রে কি পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থাটা কি কিছুটা দুর্বল বলে মনে হচ্ছে কি? হ্যাঁ, সেখানে তো আমার মনে হচ্ছে যে ডেফিনেটলি এখানে নিরাপত্তা ব্যবস্থা অবশ্যই দুর্বল। মানে এইরকম করে 400 থেকে 500 জন যাত্রীকে জিম্মি করা হলো। এখনো পর্যন্ত তারা যে অভিযান চালাচ্ছে সেখানে কিন্তু এখনো কিন্তু 120 জনেরও বেশি মানুষকে কিন্তু তারা জিম্মি করে রেখেছে। সেখান থেকে কিন্তু সেক্ষেত্রে এটাকে বলা যায় যে গোয়েন্দাদের এক ধরনের ব্যর্থতা। জি, বলা যেতে পারে ব্যর্থতা। ডেফিনেটলি 400-500 জনকে এইভাবে তারা আটক করলো, তারা কোনো ধরনের এখনো ব্যবস্থা নিতে পারলো না। অনেকক্ষণ কিন্তু হয়ে গেছে অলরেডি সেখানে। জি জি, জিম্মিদের পরিবার থেকে এখনো পর্যন্ত কোনো কিছু বলা হয়েছে কি? জিম্মিদের পরিবার থেকে বলা মানুষজন তাদের পরিবারের সদস্যদের নেওয়ার জন্য কিন্তু আশেপাশের এরিয়াতে কিন্তু চলে গিয়েছেন অলরেডি। তারা কিন্তু খোঁজাখুঁজি করতেছেন তাদের পরিবারের সদস্যদের, কিন্তু ওখানে তো বিচ্ছিন্ন করা হয়েছে সব ধরনের সংযোগ। তো বাকিদের তো ছেড়ে দেওয়া হয়েছে। আমি বললাম যে যারা নারী, শিশু এবং ব্যালস নাগরিক যারা ছিলেন তাদের কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু এখন টোটাল আমি যেটা জানি 120 জনের মতো সেখানে অলরেডি জিম্মি আছেন। কিন্তু এখন লিবারেশন আর্মি বা বেলুচিস্তান লিবারেশন আর্মি কিন্তু তারা দাবি করছেন যে
তাদের তখনই ছেড়ে দেওয়া হবে যখন পাকিস্তান সরকার বালুচিস্তানের যে রাজনৈতিক ব্যক্তিত্ব যারা হচ্ছে জেলে আছেন তাদের ছেড়ে দিবেন এবং তাদের এরিয়া থেকে সামরিক বাহিনীর যে তাদের যে একটা ব্যবস্থাপনা তারা ওখানে চালায়, তো সেইটা যখন উঠাই নেবে তখন হচ্ছে তারা তাদের ছেড়ে দিবে বলে জানাচ্ছেন। নিগার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। দর্শক, পাকিস্তানের ট্রেন হাইজ্যাকের বিষয়ে জানাচ্ছিলেন সেখানকার স্থানীয় গণমাধ্যম কর্মী নিগার দিল নাহার। টানা 10 দিনের অবরোধে গাজাবাসী যখন পাচ্ছে না পর্যাপ্ত খাবার, ঠিক এমন সময় ইসরায়েল বিদ্যুৎ বন্ধ করে দেয় দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। ইসরায়েলের দেওয়া শর্ত অনুযায়ী হামাসকে যুদ্ধবিরতিতে রাজি করাতেই এমন পদক্ষেপ বলছেন বিশেষজ্ঞরা। যুদ্ধবিরতির প্রথম ধাপের মেয়াদ বাড়াতে এবং আরও জিম্মিকে মুক্তি দিতে হামাসকে চাপে ফেলতে গাজা উপত্যকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখেছে ইসরায়েল। এতে নতুন সংকটে যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দারা। বিশেষজ্ঞদের মতে দ্বিতীয় ধাপে যুদ্ধবিরতিতে নিজেদের শর্ত অনুযায়ী হামাসকে রাজি করাতেই ইসরায়েলের এমন পদক্ষেপ। এবারের ধাপে যুদ্ধবিরতি হলে শর্ত অনুযায়ী গাজা থেকে সব সেনা প্রত্যাহার করে নিতে হবে তেল আবিবকে। ইসরায়েল চাচ্ছে গাজায় থাকা সব জিম্মিকে একসাথে মুক্তি দিক হামাস, তবে যুদ্ধের অবসান নিয়ে আলোচনায় রাজি নয় তারা। এর আগে মার্চের শুরুর দিকে গাজায় মানবিক ও বাণিজ্যিক পণ্যের সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ করে দেয় ইসরায়েল। টানা 10 দিনের অবরোধে খাদ্য, ওষুধ ও পানির তীব্র সংকটে ভুগছে গাজাবাসী। আর বর্তমানে বিদ্যুৎ সংযোগও বন্ধ থাকায় দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। এখানে এসেছিলাম একটু রুটির জন্য, যা নেয়ার জন্য আমাকে ভোর 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। আল্লাহর কাছে দোয়া করি এই সংকট থেকে যেন তিনি আমাদের উদ্ধার করেন। বিদ্যুৎ থাকলে আমরা রান্না সহ আরো অনেক কাজ করতে পারতাম, কিন্তু এখন রান্নাও সম্ভব না। তাই বেকারিতে এসেছি যদি কিছু পাওয়া যায়, তবে কয়েক ঘন্টা অপেক্ষা করেও খাবার মিলছে না। এমন পরিস্থিতিতে গাজার উপর থেকে সব ধরনের অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক। দ্রুত অবরোধ তুলে না নিলে লোহিত সাগরে ইসরায়েলের বিভিন্ন জাহাজে হামলার হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। রাখি জেসমিন, চ্যানেল 24। সিরিয়ার উপকূলীয় লাতাকিয়া ও তার্তুসে অব্যাহত রয়েছে সহিংসতা। অভিযোগ, আলাউদ সম্প্রদায়ের ওপর নির্বিচারে হত্যাকাণ্ড চালাচ্ছে সরকারি নিরাপত্তা বাহিনী। এই হত্যাযজ্ঞের নিন্দা জানিয়েছে ইরান সহ আরব দেশগুলো। যদিও প্রেসিডেন্টের দাবি, আসাদপন্থী বিচ্ছিন্নতাবাদীদের দমনে জরুরি হয়ে পড়েছে প্রতিশোধমূলক এই অভিযান। আরো ভয়াবহ হয়ে উঠেছে সিরিয়ায় আলাউদ সম্প্রদায়ের ওপর নিরাপত্তা বাহিনীর দমন পীড়ন। সড়কে, মাঠে, ময়দানে নির্বিচারে চালানো হচ্ছে হত্যাকাণ্ড, যার লোমহর্ষক বর্ণনা উঠে আসছে প্রত্যক্ষদর্শীদের বর্ণনায়। চারপাশে যা ঘটছে তা ভয়াবহ। অস্ত্রধারীরা যেখানে সেখানে হত্যাকাণ্ড আর লুটপাট চালাচ্ছে। যারা বেঁচে আছি প্রয়োজনীয় খাবারটুকু পাচ্ছি না। মূলত আলাউদ্দের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত দেশটির উত্তর পশ্চিমাঞ্চলের 2টি প্রদেশে চলছে সহিংসতা। শয়ে শয়ে গাড়ির বহর নিয়ে লাতাকিয়া ও তার্তুসে ঢুকছে সশস্ত্র অস্ত্রধারীরা। এসব হামলা বর্তমান শাসক গোষ্ঠীর ওপর বড় প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে। চলমান এই পরিস্থিতির নিন্দা জানিয়েছে ইরান সহ আরব দেশগুলো। যদিও সিরিয়ার প্রেসিডেন্টের দাবি, আসাদপন্থী বিচ্ছিন্নতাবাদীদের দমনে জরুরি হয়ে পড়েছে এই অভিযান। একটি গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি আমরা। বিচ্ছিন্নতাবাদীদের দমন জরুরি হয়ে পড়েছে। ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছে। আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি। আহমেদ আল শারা সরকারকে সমর্থন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোয়ানও। সহিংসতায় উস্কানিদাতাদের বিরুদ্ধে কড়া বার্তা দেন তিনি। আমি বিশ্বাস করি সিরিয়ার জনগণ তাদের দেশকে আরেক দফা বিশৃঙ্খলার দিকে যেতে দেবে না। যারা সংঘাত উস্কে দিচ্ছে তাদের নিন্দা জানাই। আল শারা সরকারের শান্তির বার্তাকে স্বাগত জানাই। এদিকে সিরিয়ার সরকারি বাহিনীর সাথে একীভূত হওয়ার চুক্তিতে পৌঁছেছে দেশটির উত্তর পূর্বাঞ্চল নিয়ন্ত্রণকারী কুর্দি নেতৃত্বাধীন SDF গোষ্ঠী। চুক্তির আওতায় যুদ্ধবিরতি ঘোষণার পাশাপাশি সীমান্ত চৌকি, বিমানবন্দর, গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস ক্ষেত্রের নিয়ন্ত্রণ সরকারকে হস্তান্তর করবে SDF। মিলা খন্দকার, চ্যানেল 24।
মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার করা হয়েছে ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তেকে। মঙ্গলবার হংকং থেকে দেশে ফেরার পর ম্যানিলা আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার করা হয় তাকে। এর আগে দুতার্তের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত। দেশটির রাষ্ট্রপতির কার্যালয় থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। অবশেষে গ্রেপ্তার হলেন ফিলিপাইনের সাবেক আলোচিত সমালোচিত প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানায় দুতার্তেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ, মাদক বিরোধী অভিযান চালাতে গিয়ে মানবতা বিরোধী অপরাধ করেছেন তিনি। 2016 সালে মাদক নির্মূলের প্রতিশ্রুতি নিয়ে ক্ষমতায় বসেন দুতার্তে। সেটি বাস্তবায়নে দায়িত্বে বসেই নেন রুদ্রমূর্তি। আদেশ দেন মাদক সরবরাহকারীদের দেখামাত্র হত্যার। এরপর সরকারি হিসেবে 7,000 মানুষকে হত্যা করে ফিলিপাইনের পুলিশ। তবে মানবিক নানা সংগঠন বলছে হত্যার প্রকৃত সংখ্যা অন্তত 30,000-এর বেশি। নিহতদের অনেকের মাদক সংশ্লিষ্টতা ছিল না এমন অভিযোগও আছে। 2018 সাল থেকে তার এই অভিযানকে মানবতা বিরোধী আখ্যা দিয়ে তদন্ত শুরু করে আন্তর্জাতিক অপরাধ আদালত। তবে 2019 সালে আন্তর্জাতিক আদালতটিকে ফিলিপাইন ছাড়ার নির্দেশ দেন দুতার্তে। 2022 সালে রদ্রিগো দুতার্তে ক্ষমতা হারালে পরের বছর তদন্ত শুরু করে আইসিসি। তদন্তে উঠে আসে 79 বছর বয়সী দুতার্তের আদেশের পর অসংখ্য শিক্ষার্থী ও বেসামরিক নাগরিককে নির্বিচারে হত্যা করা হয়েছে, যার প্রেক্ষিতে সোমবার হংকং থেকে ফেরার পর ম্যানিলা বিমানবন্দরেই গ্রেপ্তার করা হয় দুতার্তেকে। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তি আলোচনা করতে সৌদি আরবে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্থানীয় সময় সোমবার সৌদিতে পৌঁছান জেলেনস্কি। এর কিছুক্ষণ পরে জেদ্দায় পৌঁছান মার্কো রুবিও। মঙ্গলবার তাদের মধ্যে আলোচনা হবে এমনটাই জানিয়েছে সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন। সৌদি আরবের মধ্যস্থতায় জেদ্দায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। সফরকালে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর। দিল্লি নয়, বেইজিংমুখী হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষ। সেন্টার ফর অল্টারনেটিভসের সম্প্রতি জরিপে এমন তথ্য এসেছে, যেখানে বলা হয়েছে ছাত্র জনতা অভ্যুত্থানের পর 76% মানুষ চীনের সাথে সম্পর্কের বিষয়ে ইতিবাচক, আর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিষয়ে নেতিবাচক ধারণা পোষণ করেন প্রায় 59% মানুষ। সম্প্রতি বাংলাদেশে একটি জনমত জরিপ চালায় গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর অল্টারনেটিভস। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে সংস্থাটির পক্ষে জরিপের ফলাফল উপস্থাপন করেন অধ্যাপক ইমতিয়াজ আহমেদ। জানান, ছাত্র জনতার অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে 76% মানুষ চীনের সাথে সম্পর্কের বিষয়ে ইতিবাচক ধারণা পোষণ করে, আর ভারতের সম্পর্কে নেতিবাচক ধারণা প্রায় 59% মানুষের। When it comes to China, the positive is very high. When it comes to India, you can see positive is very low. In fact, negative has really gone up. It's really high. How do you evaluate the bilateral relations between China and Bangladesh, particularly after the July mass upsurge? 61% says positive. And on the question, do you think China and Bangladesh should sign a FTA? 68% says yes. প্রস্তুত পর্বে চীনের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করছে তার দেশ। We hope that with the leadership of the chief advisor, with the cooperation, all the major political parties, Bangladesh can come over all the difficulties, challenges, and to bring a new Bangladesh, which is more united, stable, more democracy, and prosperous. So China willing to play a role to help in this regard. বেইজিং দূত জানান, মিয়ানমারের রাজনৈতিক সংকট মিটিয়ে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। It's either this or it's either that. We really don't think about it in gray areas in terms of whatever we are thinking of. মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। এই ছিল আজকের ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।